রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া ২ বছরের শিশুকে ১৯ ঘন্টা পরও উদ্ধার করা যায়নি। চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খেলাধুলার এক পর্যায়ে পড়ে গিয়ে নলকূপের ৩৫ ফুট গভীরে গিয়ে আটকা পড়ে ২ বছরের শিশু সাজিদ। পুলিশ জানায়, বাড়ির পাশে পরিত্যক্ত ডিপ টিউবওয়েলে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে ভেকু দিয়ে মাটির ৪০ ফুট গভীর পর্যন্ত খননের কাজ চলছে। এ পর্যন্ত ২০ থেকে ২২ ফুট খনন হয়েছে। ফায়ার সার্ভিসের ধারণা, শিশুটি এখনও জীবিত। দ্রুত উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল যোগ দিয়েছে। আটকে পড়া শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, রয়েছেন একজন ডাক্তারও। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মীর কাদির। কাদির, রাতভর তো উদ্ধার কাজ চলছে, কি বলছেন উদ্ধারকারীরা? সুনন্দা, প্রায় 18 ঘন্টা হয়ে গেছে কিন্তু উদ্ধার কার্যক্রম আমরা ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা প্রথমে ধারণা করেছিলেন যে 40 ফিট নিচে শিশুটি থাকতে পারে। এ কারণে তারা কিন্তু 40 ফিট গর্ত করে তারা মাটি খুঁড়েছেন। 40 ফিট মাটি খুঁড়ে তারপরে তারা সুড়ঙ্গ কেটেছেন, কিন্তু সুড়ঙ্গ কাটার পরে কিন্তু বাচ্চাটিকে নির্ণয় করা যায়নি, বাচ্চাটিকে পাওয়া যায়নি। এর আগে কিন্তু গতকাল রাতে কিন্তু তারা বিশেষ ক্যামেরা দিয়ে দেখেছিলেন 35 ফিট পর্যন্ত কিন্তু সেই ক্যামেরাটি গিয়েছিল এবং সেখানেও কিন্তু বাচ্চাটিকে দেখা যায়নি, সেখানে কিছু খড়কুটো গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ কাটার পরে যখন আসলে তাকে পাওয়া যায়নি তখন কিন্তু উপর থেকে মাটি কাটা হচ্ছে, অর্থাৎ যে নলকূপ বা যে পরিত্যক্ত নলকূপটি ছিল সেটির উপর থেকে কিন্তু মাটি কেটে কেটে ফেলে দিয়ে আসলে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে তারা যেটি বলছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসে যারা উদ্ধারকর্মীরা আছেন তারা কিন্তু বাচ্চাটি আসলে কত ফিট নিচে আছে এখনো পর্যন্ত সেটি তারা নির্ণয় করতে পারছেন। এবং এই যে এই নলকূপটি কিন্তু পরিত্যক্ত নলকূপ ছিল, সে কারণে ওই নলকূপের আসলে গভীরতা কতটুকু সেটিও কিন্তু নির্ণয় করা যাচ্ছে না, কেননা ভিতরে অনেক খড় এবং মাটি জমে কিছু খড় আছে আর কি, বা ময়লা আবর্জনা আছে, যে কারণে আসলে নির্ণয় করা তাদের জন্য কঠিন হচ্ছে। এ কারণেই মূলত তারা মাটি খুঁড়ে উপর থেকে মাটি ফেলে আসলে বাচ্চাটিকে বের করার চেষ্টা করছেন। আমরা একজনের সাথে কথা বলবো, আপনি একটু বলবেন যে আসলে এখানে আপনারা কি দেখলেন বা কিভাবে কি ঘটনা ঘটেছে, কতটুকু জানেন? আমাদের বিগত 1 বছর হয়ে যাচ্ছে এখানে মানে গভীর একটা নলকূপ করা হচ্ছিল পানির জন্য। তো কোনো কারণে এখানে যেহেতু লেয়ার পায় না পাওয়ার জন্য সেখান থেকে অন্যথা চেষ্টা করা হয়। অবশেষে এখানে কিছুটা বোঝানো হয়ে গেছিল। বিগত যে একটা বৃষ্টি হলো, ওই বৃষ্টির জন্য এখানে আবার ওটা ভরাট হয়ে যায়। ভরাট হয়ে যাওয়ার পরে ওখানে কিছুটা মানে মশলাগুলো থাকার পরে কালকের যে সমস্যাটা সেটা হচ্ছে দুপুরে পরের বেলা 1টার সময় তখন বাচ্চাকে নিয়ে সে মাটা এখানে আসে, একটা ট্রলি মানে এখানে আটকে যায়। আটকার ফলে তার মায়েরা এবং বাচ্চা সহ আসে, তার ছেলে আর একটা কুলে ছিল। বাচ্চাটা যখন ওখানে ওই খেলা করছিল এমন সময়তে ওই লাড়া সহ খেড় সহ নিচে এসে চলে যায়, তখন মা তাকে বাচ্চা করে ডাকে। তারপর থেকে বাচ্চাকে আর পাওয়া যায়নি। এই তো অবস্থা। তো এলাকাবাসী যেটা বলছিলেন যে গতকাল দুপুরে তারা বাচ্চাটি যখন মায়ের সাথে এখানে আসে তখন মায়ের সাথে মূলত একটা কাজের ট্রলি দেখতে এসেছিল, তখন সে হঠাৎ করে যখন মায়ের কাছ থেকে যখন সে চলে যায় তারপরে কিন্তু সে ওখানে পড়ে যায়। তারপরে কিন্তু আমরা তার মায়ের সাথে কথা বলেছি। তার মা যেটি বলেছিল আমাদেরকে যে তিনি তার বাচ্চাটাতে সাথেই ছিল, কিন্তু হঠাৎ করে যখন তিনি পিছিয়ে তাকিয়ে দেখেন যে তার বাচ্চাটির সাথে নেই, তখন কিছুক্ষণ তিনি মা করে ডেকেছিলেন। যখন তিনি গর্ত পড়ে গেছেন তারপরে কিন্তু তার মা উদ্ধার করার চেষ্টা করেছিল, কিন্তু তখন আর পারেনি, তিনি অনেক গভীরে চলে গেছে। তো ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী যেটি বলছেন, তারা তাদের উদ্ধার কার্যক্রম চলমান রেখেছেন। তারা আশা করছেন যে হয়তোবা আগামী কয়েক ঘন্টার মধ্যেই শিশুটিকে তারা উদ্ধার করতে পারবেন। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মীর কাদির, ধন্যবাদ আপনাকে।
5টি নির্বাচনী জোট এখন দৃশ্যমান, তবে এসব জোটের সমীকরণ নিয়ে আছে জটিলতা। আসন বণ্টনের টানাপোড়েনে দুই একটি জোটের মিত্রদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। আবার কলেবর বাড়াতে এক জোট থেকে অন্য জোটে যেতে বা নিতে ভেতরে ভেতরে চলছে আলোচনা। প্রশ্ন উঠেছে, জোটগুলো শেষ পর্যন্ত অটুট থাকবে তো? বিশ্লেষকরা বলছেন, এইসব জোটে ছোট দলগুলো খুব বেশি সুবিধা করতে পারবে না। তাদের আশঙ্কা, অস্তিত্ব সংকটের পাশাপাশি রাজনীতির জটিল ঘূর্ণিপাকেও পড়তে পারে মিত্রদের কোনো কোনো দল। নির্বাচনের ক্ষণ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ, বদলাচ্ছে জোট ভোটের হিসাব নিকাশ, নতুন নতুন সমীকরণও যুক্ত হচ্ছে ভোটের অঙ্কে। 5টি নির্বাচনী জোট এখন ভোটের ময়দানে। গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোট, 11 দলের সমমনা জোট সহ বেশ কয়েকটি দল নিয়ে বৃহত্তর নির্বাচনী জোটের বলয়কে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী সমঝোতায় দু একটি ছাড়া বেশিরভাগই ইসলামী দল। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে আত্মপ্রকাশ করেছে গণতান্ত্রিক সংস্কার জোট। সিপিবি, বাসদ সহ বামপন্থী 9 দল মিলে সামনে এনেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। আর জাতীয় পার্টির 2 অংশের নেতৃত্ব মিলে 20 দলীয় যে নির্বাচনী জোট হয়েছে সেটির নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, এনডিএফ। এইসব জোটে এরই মধ্যে নানা টানাপোড়েন দেখা দিয়েছে। বিএনপির সঙ্গে থাকা গণতন্ত্র মঞ্চ ছেড়ে এনসিপি, এবি পার্টির জোটে গেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আসন সমঝোতা নিয়ে হতাশ মিত্রদের কেউ কেউ। বিএনপিকে নিজেকে আগের যে কোনো সময় অনেক বেশি কনফিডেন্ট হয়তো মনে করছেন কিনা তাও জানি না। তো পুরো পরিস্থিতিটা একটু গোলমেলে, একটু অস্পষ্টতা। এই বাস্তবতাটা এখানে আছে, এটা বাড়তে দেওয়াটা কোনোভাবেই সঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকে শরিক দলগুলোর জন্য আসনের বিষয়টি বেশ গুরুত্ব পায়। এ নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকও শুরু করেছে দলটি। শিগগিরই আসন বণ্টনের কথা জানান নেতারা। আলাপ আলোচনার ভিত্তিতেই তাদেরকে আমরা আসন ছাড় দেব। কিছুটা অনিশ্চয়তা বা অসন্তোষ বিরাজ করছে, আশা করি সেগুলোর নিরসন হবে। এদিকে জামায়াতের সঙ্গেও সমঝোতায় দলগুলোর সঙ্গে আসন নিয়ে চলছে টানাপোড়েন। তবে জয় নিশ্চিত করতে পারবে এমন প্রার্থীর দিকেই নজর বেশি দলটির। আমরা চাচ্ছি যে বিএনপির বাইরে যত দল আছে সবগুলোকে নিয়ে সম্ভব হলে একটা গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং মঞ্চ বা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমাদের এই কাজটি অব্যাহত আছে। এই অবস্থায় কোনো কোনো জোটের নেতারা নিজেদের কলেবর বাড়াতে এগুচ্ছেন ভিন্ন কৌশলে। মুক্তিযুদ্ধের পক্ষে এবং এই যে গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করলাম তাকে আফোল্ড করে অন্তপক্ষে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক প্রগতির চেতনা লালন পালন করে এরকম কোনো যদি ব্যক্তি স্বতন্ত্র জায়গায় থাকে এবং তিনি যদি আমাদের সাথে আসতে চান বা আমরাও যদি মিলাইতে পারি, তখন এটা আমরা সম্মিলিতভাবে ঠিক করব। গণতন্ত্র মঞ্চের 6টা দলের সাথে আলাপ করেছি, পপুলার পলিটিক্সে পার্টিসিপেট করেন এই ধরনের কিছু দলের সাথেও আমাদের আলোচনা হয়েছে। অনেকগুলো দল আছে যাদের রেজিস্ট্রেশন হয়নি, তারা অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করছেন। আমাদের প্রধান অপশন হচ্ছে যে একটা রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা স্থির করা। জোটের গতি প্রকৃতি ভবিষ্যতে পাল্টাতে পারে বলেও ইঙ্গিত দিলেন গণতান্ত্রিক সংস্কার জোটের এই নেতা। যার সাথে আমাদের রাজনৈতিক বোঝাপড়া মিলবে আমরা তাকে এবারে তার সাথে একসাথে আমরা মিলিত হয়ে নির্বাচন করতে পারি। সব মিলিয়ে এইসব জোটের ভিত্তি বিশ্লেষণে কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ছোট দলগুলো খুব বেশি লাভবান হবে না। জামাত এবং অন্যান্য ইসলামী দলগুলো শেষ পর্যায়েও একটা বোঝাপড়ায় আসতে পারবে, কিন্তু সেটা জামাতের জন্য খুব পেইনফুল হবে। বিএনপি বেশি আসন ছোট দলগুলোকে ছাড়বে না, এনসিপির মধ্যে ভেঙে পড়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। নির্বাচনী জোটের ক্ষেত্রে ভোটের রাজনীতিকে বেশি গুরুত্ব না দিয়ে দেশের কল্যাণ ও আদর্শিক জায়গাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিপিতে নয়, গণ অধিকার পরিষদে যোগ দিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিচ্ছেন দলটির সাধারণ সম্পাদকেরও। এমন আলোচনা চলছে রাজনীতিতে। এ বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, আলোচনা চলছে, তবে পদের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি আসিফ মাহমুদের বক্তব্য। দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি। ক্ষমতার প্রভাব খাটিয়ে তারা নতুন এক দলকে বিশেষ সুবিধা দিয়েছেন বরাবরই, এমন অভিযোগ করে আসছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তবে পদত্যাগের পর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যোগ দিতে যাচ্ছেন নূরের দলে। চলছে এমন আলোচনাও। শুধু দলে যোগ দেওয়া নয়, পদ নিয়েও থাকছে চমক। আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন এমন কথাও আসছে সামনে।
এ বিষয়ে আসলে আলোচনা আছে, তার সাথে আলোচনা হয়েছে, বাট এখনো কোন দলে যাবে সেটা তো আর আমরা বলতে পারি না। বাট আলোচনা আছে, সে যেহেতু আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, সেক্ষেত্রে আলোচনা আছে। সেক্রেটারি পদ চাচ্ছে এরকম আছে। এখন সে যদি আসতে চায় তো সেক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে, যদি সে আসতে চায়। অনেকের ধারণা সরকারি থেকেও এই ছাত্র উপদেষ্টা ছিলেন এনসিপির অন্যতম সংগঠক। তবে গুঞ্জন আছে দলের পদ এবং রাজনৈতিক জোট নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় এনসিপিতে যাচ্ছেন না জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির এই নেতা। বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 10 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ, এমন আলোচনাও ছিল রাজনীতিতে। সম্প্রতি ঢাকায় ভোটার হওয়ার পর শুরু হয় এমন গুঞ্জন। নূরকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সাড়া মিললেও আসিফের বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি দলটি। এ বিষয়ে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি আসিফ মাহমুদের। আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের পর নির্বাচনে অংশ নেবেন কিনা বা কোন দলে যোগ দিচ্ছেন তা এখনও জানা যায়নি। এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেননি মাহফুজ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। ঐতিহ্যের মুকুট পড়ল টাঙ্গাইল। বাংলাদেশের বুনন শিল্পের প্রাচীন ঐতিহ্য টাঙ্গাইলের শাড়ি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। এই স্বীকৃতিতে আনন্দিত তাঁত শিল্পীরা। তবে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল হলেও এর সঙ্গে জড়িত হাতে তৈরি শাড়ির কারিগরদের পেশা বদলের কারণে শিল্পটি গভীর সংকটের মুখে। আর পেশা বদলের মূল কারণ ন্যায্য মজুরি না পাওয়া। টাঙ্গাইলের তাঁত শিল্প হাজার বছরের পুরনো। প্রতিটি শাড়িতে মিশে আছে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া আর স্থানীয় সংস্কৃতি। ইউনেস্কোর স্বীকৃতি সেই কারুশিল্পকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। এই খবরে তাঁত পল্লীতে নতুন করে প্রাণ সঞ্চার হয়েছে। তাঁতিরা মনে করছেন এই স্বীকৃতি তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ও মূল্য বৃদ্ধিতে সাহায্য করবে। ব্যবসায়িক দিক থেকে, আমাদের সুনামের দিক থেকে, যেভাবেই বলেন না কেন, ইউনেস্কোর এই স্বীকৃতিটা আমাদের জন্য অত্যন্ত কার্যকরী। যখনই ইন্টারন্যাশনালি একটা স্বীকৃতি আসলো, আমাদের দেশের মানুষ কিংবা বাইরের মানুষগুলো এই শিল্পের দিকে একটু তাকাবে। এই যে একটু তাকানো, একটু নজর দেওয়া, একটু দরদ দেওয়া, তার ফলে হবে কি, এই শিল্পের যে প্রোডাক্টগুলো হয় তার একটা চাহিদা বাড়তে পারে। চরকা কাটা, রং করা, নকশা তৈরি ও শাড়ি বুনন তাঁত শিল্পের শৈল্পিক কারিগরদের হাতের নিপুণ কারুকাজের প্রতিফলন। একদিকে স্বীকৃতির আনন্দ, অন্যদিকে তাঁত শিল্পের টিকে থাকা নিয়ে গভীর দুশ্চিন্তা। ব্যবসাও বাড়বে, শাড়ির চাহিদা যখন অন্যান্য দেশে এক্সপোর্ট হবে তখন শাড়ির তো চাহিদাও বাড়বো। তার তো নেই, দেখছেন তো অনেক কমে গেছে। তাতে চাহিদা অনুযায়ী দিতে পারবো না মনে হয়। নতুন করে শিখতেছে না, নতুন করে শিখলে এই শিল্পটা বেঁচে থাকতো। ন্যায্য মজুরি না পাওয়ায় দক্ষ কারিগররা চলে যাচ্ছেন অন্য পেশায়। নতুন প্রজন্ম আগ্রহী নয় অনিশ্চিত আয়ের পেশায় যুক্ত হতে। যে কাজ হয় এই কাজে সংসার চলে না ভাই, এই জন্য কারিগর হন এইসব কাজ করে না। আগে যে কারিগর চলে সেটি কারিগর নাই এখন। ব্যক্তি তোমার অর্ডার করে কি না তোমার গাড়ি চালাইতে হচ্ছে। আমরা সারাদিন কাজ করে মাত্র হয়তো 250-300 টাকার উপরে কাজ হয় না, সেই জন্যই আসতে চায় না। আমি যে কাজ শিখছি এই কাম শিখাবো না, ভাতি দূরে না শিখাবো কেন। কারিগর সংকটকে মারাত্মক সংকট বলছেন এ শিল্পের উদ্যোক্তারা। তাদের দাবি, বিশ্ব স্বীকৃতি তখনই কাজে আসবে যখন বুনন শিল্পীরা ন্যায্য মজুরি ও শৈল্পিক কাজের সরকারি স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতা পাবে। ইউনেস্কোর এই স্বীকৃতির ফলে আশা করি ব্যবসার কিছু প্রসার লাভ করবে। আন্তর্জাতিক বাজারে হয়তো কিছু বাজার আমরা ধরে রাখতে পারবো যদি সরকারের সহযোগিতা থাকে, সরকারের পৃষ্ঠপোষকতা থাকে। শ্রমিক সংকট এবং শ্রমিকদের মজুরি প্লাস আমরা যে ম্যাটেরিয়ালগুলো আনি ভ্যাট ট্যাক্স দিয়ে ডবল পড়ে যায় এবং শাড়ি বানানোর ক্ষেত্রেও যে খরচটা পড়ে যায়, যাতে আমাদের বিক্রি করাটা অনেক কঠিন হয়ে যায় মেশিনের শাড়ির সাথে। শৈল্পিক বুননের এই বিশ্ব গৌরবের মুকুট টিকে রাখতে হলে শুধুমাত্র তাঁত শিল্প নয়, বাঁচিয়ে রাখতে হবে এর নেপথ্যের কারিগরদেরও। তাই বিশ্ববাজারে টিকে থাকার তাগিদে প্রয়োজন সরকারি আশু উদ্যোগ। তা না হলে সময়ের পরিক্রমায় এই ঐতিহ্য জাদুঘরে স্থান পাবে বলে অভিমত সংশ্লিষ্টদের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।
দেশের 1/10 এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান নিয়ে এই অঞ্চলে রয়েছে অসংখ্য পাহাড়, যা পরিবেশ সুরক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে দিন দিন অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় কমছে আয়তন। এমন বাস্তবতায় 2003 সাল থেকে 11ই ডিসেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস। কেবল সৌন্দর্যই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবনমান উন্নয়নেও পাহাড় পর্বতের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর 10 ভাগের 1 ভাগ মানুষ বাস করে পাহাড়ি অঞ্চলে। বিশ্বের মিঠা পানির প্রায় অর্ধেক সরবরাহ আসে পর্বতমালা থেকে। দেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের আয়তন 13,295 বর্গ কিলোমিটার। এর মধ্যে 90% পাহাড়ি এলাকা। এর সৌন্দর্য দেখতে প্রতি বছর ছুটে আসেন লাখো পর্যটক। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভুগছে পার্বত্য অঞ্চল। এছাড়া মানুষের আবাসস্থল বৃদ্ধি, ভূমিদস্যুদের দৌরাত্ম্য ও উন্নয়নের নামে দিনের পর দিন নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস CEGIS এর চলতি বছরের আগস্ট প্রকাশনায় উঠে আসে পাহাড় কাটার ভয়াবহতা। রাঙামাটিতে পাহাড় কাটার হার 11.53 আর বান্দরবানে 17%। যদিও খাগড়াছড়ি নিয়ে নেই কোনো তথ্য। পাহাড় রক্ষায় সুষ্ঠু পরিকল্পনার পাশাপাশি আইনের প্রয়োগের কথা বলছেন পরিবেশবাদীরা। বর্ধিত জনসংখ্যার এই চাপটা সামলানোর জন্য পাহাড়ের বিদ্যমান যে প্রকৃতি, ভূপ্রকৃতি, এটার অনেক দিক থেকে এটা পরিবর্তন সাধিত হচ্ছে নানাভাবে। সরকারি পর্যায়ে যখন পাহাড় কাটা হয় কিংবা পরিবেশকে নিধন করা হয়, সেটা তখন আমাদেরকে খুবই দুঃখ দেয়। যারা পাহাড় নিধন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের চেয়ে কিন্তু আমাদের পাহাড়কে রক্ষা করার স্বার্থটা বেশি বর্তমানে জরুরি। ক্ষতির পরিমাণ জানতে সমীক্ষার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। সমীক্ষা প্রয়োজন, যেটা শিক্ষার্থী ক্ষেত্রে বলবো, আমাদের হচ্ছে সার্বিক যে পাহাড়ের যে পরিবেশের জন্য কী ধরনের ক্ষতি হচ্ছে কিংবা ক্ষতি হচ্ছে কিনা, এই ধরনের মনিটরিংয়ের জন্য আমরা একটা পাহাড়ের একটা সমীক্ষা করা দরকার বলে আমি নিজেকে মনে করি। আইনের প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। বিজ্ঞ আদালত বরাবর আমরা পাহাড় কাটার ঘটনায় প্রায় 19টি মামলা দায়ের করেছি সর্বশেষ 6 মাসের মধ্যে। এটা তো যদিও সমাধান না, সমাধানের পথ একটা হলো যে সবাই মিলে যেন পাহাড়টাকে রক্ষা করে, যে পাহাড়টা আবার আসলে প্রয়োজন। পাহাড় না মনে হয় বনায়নের ইস্যুগুলো বন বিভাগ দেখে। আমার নলেজের আমি আসলে কমেন্ট করার মতো নলেজ নাই। এটা পরিবেশ অধিদপ্তর কাজ করছে, আমরা তাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছি। দ্রুত পাহাড় কাটা বন্ধ করা না গেলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ঘটতে পারে মারাত্মক পরিবেশ বিপর্যয়। পাহাড় কাটা রোধে কঠোর আইনের প্রয়োগের পাশাপাশি পাহাড় কাটার সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। সৈকত রঞ্জন চৌধুরী, DBC নিউজ, রাঙামাটি। 1971 সাল বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে দ্রোহের কাল। আর মুক্তিযুদ্ধ শুরুর পর থেকেই রাজবাড়ীর লোকশেড এলাকায় নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি সেনারা। জেলার বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষদের ধরে এনে হত্যা করা হতো বধ্যভূমিতে। এই গণহত্যার নির্মম স্মৃতি ধরে রাখতে বধ্যভূমিতে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ। তবে নির্মাণের পর থেকেই অযত্ন অবহেলায় বিলীন সব স্মৃতিচিহ্ন। মহান যুদ্ধের 33 বছর পর 2004 সালে রাজবাড়ী পৌরসভার লোকশেড বধ্যভূমিতে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। নির্মাণের পর পেরিয়ে গেছে 20 বছর। অযত্ন আর অবহেলায় বিলীন প্রায় এই স্মৃতির মিনার। বছরের বেশিরভাগ সময় বধ্যভূমি এলাকাটি থাকে অপরিষ্কার। স্থানীয়দের অভিযোগ, রাতে এখানে বসে মাদকের আড্ডা। বধ্যভূমি এলাকায় বেড়েছে ছিনতাইও। 11টি সোলার স্ট্রিট লাইটের মধ্যে 7টিই নষ্ট। DCSP সবাই আসে সব রাষ্ট্রীয় সব দিবসগুলোতে, তখন সবকিছু পরিষ্কার করা হয়। তাছাড়া বেশিরভাগ টাইমে একটা আবর্জনাকর পরিবেশ। মাঝে মধ্যে তো দেখা গেল যে নেশার টাকা দরকার। আমি যাচ্ছি সাধারণ মানুষ, আমরা একটা ছুরি দিলাম, আমি বাড়িতে দিয়ে গেলাম, আমার কাছে 200-100 যাই থাকুক। 2001 সালে জেলা সদরের মূলঘর ইউনিয়নের এরেন্দা দত্তবাড়ি ক্যাম্পে নির্মাণ করা হয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ। নির্মাণের পর খোয়া গেছে মোটর, টিউবওয়েল, দরজা সহ বিভিন্ন জিনিসপত্র। কেয়ারটেকার না থাকাতে একটু এখানকার পরিবেশটা একটু সমস্যা হচ্ছে, বা অনেক সময় খোলামেলা থাকে, লোকজন এসে অনেক সময় ভাঙাচোরা করে।
টিউবওয়েল নাই, তারপরে যে খেলনার এটা নাই, খেলনা নাই, তারপরে যে দরজা ভাঙা, মানে ভাঙাচোরের সম্পূর্ণ। মুক্তিযুদ্ধের সাথে জড়িত স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত না করায় ক্ষোভ জানান মুক্তিযোদ্ধারা। যে সমস্ত স্থাপনাগুলো আজকে অরক্ষিতভাবে আছে, এটা সত্যি খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। সংস্কারের জায়গা দরকার, যেমন বধ্যভূমি সুন্দরভাবে প্রতি বছর যাতে অনুষ্ঠানের আগে আমাদের সংস্কার হলে খুবই ভালো হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক জানান, বধ্যভূমি এলাকা পরিষ্কারের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আমরা ইতোমধ্যে যে গণপূর্ত বিভাগ আমাদের এই জায়গাটি পরিচ্ছন্নতা এবং সেটা নতুন করে রং এবং কোনো ধরনের রিনোভেশন লাগবে কিনা সে কাজগুলো করে। আমরা আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত এসডিকে নির্দেশনা দিয়েছি। বছরের সবগুলো দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বধ্যভূমিগুলো, এমন প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। লাইটার জাহাজের সিরিয়াল সিস্টেমের মাধ্যমে মধ্যস্বত্বভোগী পণ্যের এজেন্টের কাছে জিম্মি হয়ে পড়েছে আমদানিকারক ও নৌ পণ্য পরিবহন সেবা। গত এক বছরে সিরিয়াল না পেয়ে ৮০০-র বেশি লাইটার জাহাজ কেটে স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছে জাহাজ মালিকরা। এদিকে পণ্য পরিবহনে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এজেন্ট সিন্ডিকেটের বিরুদ্ধে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে সিরিয়াল দেওয়ার জেরে নৌপথে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে স্থিরতা। পরিবহন নীতিমালা অনুযায়ী সিরিয়াল পণ্য পরিবহন করলেও বিগত সরকারের আমলের পণ্যের এজেন্ট সিন্ডিকেট সিরিয়ালবিহীন পণ্য পরিবহন করছে। প্রায় ১,০০০ লাইটারেজ জাহাজ বছরে প্রায় ১০ কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের ৩৬টি নৌ রুটে পরিবহন করে। সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না। ভাড়ার জন্য স্থানীয় ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় মালিকদের। কিন্তু এজেন্টের মাধ্যমে যেত, ওটাই হচ্ছে শুভঙ্করের ওই যে জাদুর বক্স, যেটা আর কি এজেন্ট, সোকল এজেন্ট। সো ওই এজেন্টরা টাকাটা পাচ্ছে, দিতে বাধ্য আপনি। বলে অবশ্যই চাঁদাবাজি, মাস্তানি, আপনি যে কোনো ভাষায় যে কোনো ওয়ার্ডে আপনি এটাকে করতে পারেন। এটা কোনোভাবেই তো এই টাকাটা জাস্টিফাইড না। সঠিকভাবে মাদারসালে লাইটার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সিরিয়ালে একটা করে জাহাজ পাচ্ছে, তাতে প্রতিদিন $20-25,000 করে ভাড়া ইম্পোর্টারের, সেটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুক্ত বাজার হলে কিন্তু ইম্পোর্টাররা তার জাহাজ যেমনি পারছে ম্যানেজ করে নিত, এখন সিরিয়ালের কারণে পারতেছে না। কয়েকশো কোটি টাকা পাওনা আদায় না হওয়ার পাশাপাশি বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে জাহাজের সিরিয়াল অব্যাহত রাখায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এখানে একটু জাহাজের সংকট দেখা দিচ্ছে। এটা আশা করি, আমার মনে হয় আস্তে আস্তে এখন জাহাজ মাদারশিপ একটু বেশি আসছে, যার পরিপ্রেক্ষিতে সংকট। একচেটিয়া ভাড়া বাড়াই পণ্য পরিবহন নেটওয়ার্ক ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। এখানে যারা মালিক আছে তারা তাদেরগুলো কিভাবে করবে, আর যারা আছে তারা কিভাবে সিরিয়ালগুলো হবে, এগুলো তো একটা পুরো জিনিসটা আপনার একটা আইনের মতো করে দিতে হবে, আর নাহলে কিন্তু গোলমাল চলতেই থাকবে। আর সিন্ডিকেট প্রাধান্য পাবে, সিন্ডিকেট ভাঙতে হবে, এগুলি করতে হবে। নতুন নীতিমালায় লাইটার জাহাজে পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পর্যটন ও খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট ৪ আসন। সীমান্তবর্তী এই আসনটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর থেকেই পরিকল্পিত উন্নয়নের অভাবে ধুঁকছে। যথাযথ পর্যটন অবকাঠামোর অভাব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে তাই ভোটারদের অসন্তোষ বরাবরের। যদিও পরিবর্তনের পথ ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা এবার দেখাচ্ছেন নতুন দিনের স্বপ্ন। সাদাপাথর, জাফলং, লালাখাল, বিছনাকান্দি, রাতারগুল সহ ছোট বড় অসংখ্য স্পটের অবস্থান সিলেট ৪ আসনে। কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সমন্বয়ে গড়ে ওঠা আসনটিতে রয়েছে পাথর, বালি, তেল, গ্যাসের খনি। ভারতের 7 সিস্টার্সের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তবে সম্ভাবনাময় এসব জনপদে উন্নয়ন হয়নি পর্যটন স্পটগুলোর। প্রাকৃতিক গ্যাসের যে অবস্থা আমাদের এই অঞ্চলের মানুষগুলো পাচ্ছে না, যার কারণে আমাদের এই অঞ্চলের মানুষগুলো অনেকটা পিছিয়ে। তারা আমাদেরকে দেখায় রাস্তাঘাটের উন্নয়ন, কিন্তু মূলত গিয়ে এখানে দুর্নীতির আখড়া। যদিও বিগত বছরগুলোর উপেক্ষা কাটিয়ে এবার আশার বাণী শোনাচ্ছেন নির্বাচনের প্রার্থীরা, জানান দিচ্ছেন উন্নয়ন পরিকল্পনার কথা। নির্বাচিত হলে আমরা প্রথম টার্গেট কর্মসংস্থান,
2 হলো পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে খুলে দিতে হবে। 3 হলো আমাদের গ্যাস আমাদেরকে আগে দিতে হবে, এরপরে বাংলাদেশের মানুষ পাবে কিনা এটা পরের বিষয়। কেউ কেউ দিচ্ছেন যথাযথ পরিকল্পনা ও নীতিমালা সংশোধনের আশ্বাস। পর্যটন স্পটে যাওয়ার জন্য আমাদের রাস্তাগুলো সংস্কার করতে হবে এবং অবকাঠামো তৈরি করতে হবে, যাতে করে একজন পর্যটক বাহির থেকে একই দিনের মধ্যে এসে ঘুরে এবং যেতে পারে। সম্ভাবনা থাকলেও সিলেটের সাথে বৈষম্যের বিষয়টি সামনে আনছেন অনেকে। ন্যাশনাল ইলেকশনের সঙ্গে লোকাল ইলেকশনের যদি কেউ কম্পেয়ার করে তাহলে সেটা মনে হয় রং ওয়েতেই হবে। যে দলের প্রার্থী সংসদ সদস্য হোক, প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ এই আসনের উন্নয়নে বিশেষ পরিকল্পনা সাজানোর দাবি ভোটারদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। ঠাকুরগাঁওয়ে একটু একটু করে তীব্র হচ্ছে শীত। পরিস্থিতি সামাল দিতে ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট এসব ভ্রাম্যমাণ বাজার। সাধ্যের মধ্যে একটু কম দামে শীতবস্ত্র কিনতে পারায় খুশি সাধারণ মানুষ। উত্তরের জেলা ঠাকুরগাঁও। এখানে হেমন্তেই শীতের ছোঁয়া লাগে, আর পৌষের কাছাকাছি বাড়তে থাকে শীতের তীব্রতা। সারাদিন সূর্যের উপস্থিতি থাকলেও সাথে থাকে ঠান্ডা হাওয়া। বরাবরের মতোই শীতে বেশি কাবু হয়ে পড়ে শিশু আর বয়স্করা। এদিকে শীত বাড়ার সাথে সাথে জমে উঠেছে ফুটপাতের গরম কাপড় বেচাকেনার দোকানগুলো। বিশেষ করে পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাচীর ঘেঁষা হকার্স মার্কেট ও ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। বাইরের দেশে সব কাপড় কম দামে পাওয়া যায়, এখানে সবাই কিনতে আসে। বড় মোটর আশেপাশে আমাদের এরকম একটা মার্কেট, সব ধরনের মানুষ আসে, গরিব, মধ্যবিত্ত, বড় লোক, তারা এনজয় করে কাপড় কিনতে। কোনো দোকানদার 2000, কেউ 3000, কেউ 1500, কেউ 1000, যে যেভাবে ব্যবসা করে আর কি। যাই হোক, সবারই আর কি মোটামুটি সংসার চলে। উত্তরের হিমেল হাওয়ার মাঝেও উষ্ণতা এনে দেয় পোশাক, তাই ক্রেতারা বেছে নিচ্ছেন কম দামে শীতের পোশাক। শীত পড়ছে, ওই জন্য আমরা ফুটপাতে কাপড় কিনতে আসছি। মানে এখন তো প্রচণ্ড শীত আছে আমার উত্তরবঙ্গে, বাচ্চাগুলো আসলে ঠান্ডায় স্কুলে যাবে, খুব অসুবিধার জন্য মানে কম দামে আমাদের এই বাজারটাতে খুব কম দামে খাবার পাওয়া যায়। সুলভ মূল্যে ভালো পোশাকে পাওয়া যায়। মার্কেটে যা 1 টাকা দিয়ে যেটা পাওয়া যায় ওইটা দিয়ে এখানে পরিবারের কম বেশি সবারই পাওয়া যায়। গেল কয়েকদিন ধরে জেলা সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। তাই সাশ্রয়ী দামে শীতবস্ত্র কিনতে পারায় স্বস্তিতে সাধারণ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মৎস্য আড়তে 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 3500 টাকায়। সরবরাহ না থাকায় পদ্মা, মেঘনা, মোহনায় ইলিশ বাজারের এমন দৃশ্য এখন। ব্যবসায়ীরা বলছেন ঘাটে প্রতিদিন গড়ে ইলিশ সরবরাহ হচ্ছে মাত্র 5 থেকে 10 মণ, যা চাহিদার তুলনায় একেবারেই কম। প্রতি বছর শীত মৌসুমে ইলিশের সরবরাহ কমে দেশের প্রতিটি মৎস্য আড়তে। মৌসুমের এই সময় ভোজন রসিকদের ইলিশের স্বাদ নিতে গুনতে হয় বাড়তি টাকা। তবে চলতি বছর চাঁদপুরে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকায় দাম হয়েছে আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3500 থেকে 3800 টাকা। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 2800 থেকে 3000 টাকায় এবং 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1800 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম। এছাড়াও ঘাটে নিয়ে আসা ইলিশের অধিকাংশ আকারে ছোট। তবে বড় ইলিশের চাহিদা বাড়ায় কিনতে হচ্ছে বেশি দামে। দামও অনেকটাই আগের তুলনায় বাড়তি। যেমন এই যে 1 কেজি সাইজের মাছটা আজকের মার্কেটে 3500 টাকা কেজি। হাতিয়া বা চট্টগ্রামের কিছু মাছ আসতেছে, কিন্তু আসলে বড় মাছটা খুবই কম থাকার কারণে দামটা তো অনেক বেশি। ইলিশের অস্বাভাবিক দামে ক্ষুব্ধ ক্রেতারাও। 1 কেজি একটু প্লাস হবে। এই মাছের দাম 4500 টাকা চেয়েছে, এটা সাধারণভাবে স্বাভাবিক না। অনেকক্ষণ ঘুরে দেখলাম মাছের দাম যে বলছে অনেক ক্রয়সীমার বাইরে, যেটা কিনা সাধারণ মানুষের জন্য সম্ভব না। নতুন বছরের শুরুতে সরবরাহ বাড়ালে ইলিশের দাম কমবে বলে আশা মৎস্য বণিক সমিতির সভাপতির। এখন যেহেতু ইলিশ মাছের সিজন না, আবার মাছের পরিমাণও খুব কম, তো আসলে এই কারণে দাম বেশি। এটা মাছ সরবরাহ বাড়বে আমরা আশা করি, আবার সিজন আসলে সেই মে জুন মাস থেকে আবার সরবরাহ বাড়বে বলে আমরা আশা করি। শুধু ঘাটে নয়, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে চাঁদপুরের ইলিশ। এতে চাহিদা বেড়েছে বহুগুণ। ডিবিসি নিউজ ডেস্ক।
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া সাজিদ নামে 2 বছরের শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি। 40 ফিট মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করলেও শিশুটির অবস্থান নির্ণয় করা যায়নি। এখন নলকূপের পাশ থেকে মাটি কেটে উদ্ধার অভিযান চলছে। গতকাল দুপুর 1টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, খেলাধুলার এক পর্যায়ে পড়ে গিয়ে নলকূপের গভীরে গিয়ে আটকা পড়ে সাজিদ। পুলিশ জানায়, বাড়ির পাশে পরিত্যক্ত ডিপ টিউবওয়েলে গর্তে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, শিশুটিকে উদ্ধারে বেকু দিয়ে মাটির 40 ফুট গভীর পর্যন্ত খনন করা হয়েছে। ফায়ার সার্ভিস আশাবাদী শিশুটি এখনো জীবিত। দ্রুত উদ্ধারে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল যোগ দিয়েছে। আটকে পড়া শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, রয়েছেন একজন ডাক্তারও। আমি আমার বাচ্চা 2টা নিয়ে আসছি, 2টা কুলে নিছি। আব্বু তুমি একটু নামো, হাঁটে চলো। পরে আমার বাচ্চা হাঁটে পিছন পিছন আসছে, আমি সামনে দিয়ে যাচ্ছি। আমি ওই গর্ত পার হয়ে গেছি, আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি, লাড়া দিয়ে পুরো আছে। পরে লাড়ার পর পাও দিছে আর ওই যে গর্তের মধ্যে নেমে গেছে। পরে মা করে ডাকছে, আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মা শুনতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় সংসদ ও গণভোট এর দিনক্ষণ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল 4টার দিকে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। এদিন সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন, একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যবস্থাপনা, প্রবাসী ভোটারদের ভোট গণনার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এদিকে তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রচারণার সব ধরনের সামগ্রী সরানোর নির্দেশনা দিয়েছে ইসি। সম্ভাব্য প্রার্থীদের নিজ দায়িত্বে ও খরচে এসব অপসারণ করতে বলা হয়েছে। রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী বিজন কুমার দাস, তার কাছ থেকে জানবো সবশেষ। বিজন, সন্ধ্যায় তো নির্বাচনের তফসিল ঘোষণা হবে, এ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে আমরা বেশ খানিকক্ষণ আগেই নির্বাচন কমিশন আগারগাঁও যে ভবনটি সেখানে এসে আসলাম। এখানে আমরা এসে শুনলাম, খবর নিয়েছি যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে কমিশনার আছে ইতিমধ্যে সবাই কিন্তু 10টার আগে উপস্থিত হয়েছেন। যদিও আজকে বড় ধরনের কোনো বৈঠক নেই, সেই খবরটি আমরা নিয়েছি, কিন্তু সীমানা বা সমস্যা নিয়ে বিভিন্ন জায়গা থেকে যে কিছু অভিযোগ আছে সেই ব্যাপারে ওখানকার সাধারণ বা যারা নির্বাচন করছেন তাদের পক্ষের লোকজন এখানে আসছেন। তাদের ফয়সালা যদি হয়, অভিযোগ থাকে, সেগুলো ফয়সালা করার জন্য তারা কথা বলবেন। এছাড়া যেমনটি বলছিলেন যে আজকে সন্ধ্যায় 6টায় প্রধান নির্বাচন কমিশনের জাতির উদ্দেশ্যে ভাষণে সে তফসিল ঘোষণা করবেন। এর মধ্যেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে তফসিল ঘোষণা 48 ঘন্টার মধ্যে ইতিমধ্যেই রাজধানী সহ সারা দেশে যারা পোস্টার ব্যানার টানিয়েছিলেন সার্টিফিকেট তাদেরকে সরিয়ে ফেলতে হবে। ইতিমধ্যে আমরা যখন আসছিলাম তখন দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যানারগুলো সরানো হচ্ছে। আর এই তফসিল ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসলে এক ধরনের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে যাবে, যেটি অনেক দিন ধরেই মোটামুটি থমকে ছিল। আর এই তফসিল ঘোষণার সাথে আরো যে সবগুলো সম্পর্ক আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে যে আসন সমঝোতা বা আসন ভাগাভাগি সেগুলো ফয়সালা হবে। আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে জোটের যে প্রার্থীগুলো তাদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। তো আজকে তফসিল ঘোষণার মধ্যে সবকিছু সমাধান হবে। আমরা এর আগে নির্বাচন কমিশন গতকাল আপনি যেটা বলেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সেই ভাষণটি প্রচার করা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে। আমরা আসলে খবর নিতে চেয়েছিলাম যে আসলে কবে নাগাদ নির্বাচনটি হতে যাচ্ছে, কিন্তু নিষেধাজ্ঞা থাকার কারণে সেটি তারা বলতে অপারগতা প্রকাশ করেছেন। হয়তো পরবর্তী সমঝোতা করাবে, আমরা জানার চেষ্টা করব, আপনাকে সবশেষ তথ্যটি যেন জানাতে পারি। তো সাথে আপাতত এখান থেকেই ছিল আমার কাছে সবশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 170 মানিকগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে মানিকগঞ্জে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মানিকগঞ্জ 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা শামসুদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। তো আপনি তো এই আসনে নির্বাচন করছেন, কেন নির্বাচনের মাঠে আসলেন আপনি? বাংলাদেশের জনগণ বহুত হতাশার মধ্যে আছে, কাজেই তাদেরকে ন্যায্য অধিকার, নাগরিক অধিকার
এবং দেশের উন্নয়নের কল্পে বিভিন্ন পদক্ষেপের দিকে লক্ষ্য করে চিন্তা করলাম জবাবদিহি এবং সুষ্ঠুভাবে যদি আমি এই এলাকার জন্য কাজ করতে পারি, এই বাজেটেই এর চেয়ে মিনিমাম 4 থেকে 5 গুণ কাজ হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমি এখানে নির্বাচন করছি। এই মাদকের ছোবল থেকে মানুষকে বাঁচাতে এবং চাঁদাবাজির এই সিস্টেম থেকে দেশকে বাঁচাতে, আপনার আসনকে যারা আছেন এইখানে তাদেরকে বাঁচাতে আপনার কি পরিকল্পনা আছে? এই মাদকের কারণে যে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশে নানা রকমের অপকর্ম বিরাজমান আছে, এটা নির্মূল করার জন্য প্রথমেই তাদেরকে আহ্বান করা যে এটা নিজের জন্যও ক্ষতিকর, দেশের জন্যও ক্ষতিকর, কারোর জন্যই কোনো কল্যাণকর বিষয় না। তাদের এটাকে পরিহার করার জন্য আমি পদক্ষেপ, বিভিন্ন রকমের পরামর্শ, সিম্পোজিয়াম, আলোচনা, এগুলা মিটিংয়ের মাধ্যমে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করতে পারি, বেশিরভাগ জনগোষ্ঠী যারা মাদকে আসক্ত তাদের কোনো কাজ নাই। তারা বিভিন্ন দলের কর্মী হইয়া ঘুরে আর বিভিন্ন রকমের অপকর্ম করে দলেরও দুর্নাম করে, দেশেরও ক্ষতি করে, নিজেও ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে আপনার কি ভূমিকা থাকবে? আমাদের দেশের শিক্ষার মানের যে বর্তমান পরিস্থিতি, পাশের হার অতিরিক্ত, জ্ঞানের হার বা শিক্ষার মূল বিষয় যেটা ছিল আগে সেটা একদম দুর্বল হয়ে গেছে। কাজে শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ শিক্ষা স্যারেরা যেমন দিতে পারে, ছাত্ররাও নিতে পারে, এই পরিবেশ তৈরি করা আর পূর্বের অবস্থা থেকে আমাদের ফিরিয়ে আনতে হলে শিক্ষার ধারাকে আমূল উন্নয়ন করে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইসলামী শক্তি ক্ষমতায় আসলে নারীরা ঘরে আবদ্ধ হয়ে যাবে, এরকম একটা কথা প্রচলন আছে সমাজে, তো আপনাদের বার্তাটা আসলে কি? স্বর্ণযুগ বলা হয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, সেখানেও আমরা দেখতে পাই যুদ্ধের মাঠেও নারীদের অবদান ছিল, অফিস আদালতে অবদান ছিল। এখন বর্তমান যেই সমস্ত দেশগুলা ন্যূনতম স্বাভাবিকভাবে কম হলেও ইসলামী আদর্শ তারা বাস্তবায়ন করছে, সেখানেও কিন্তু নারীদের বিভিন্ন সেক্টরে কাজের, ভূমিকার এবং অবদানের যথেষ্ট সুযোগ দিয়েছে। আসলে নিজে নারী তার স্বকীয়তা রক্ষা করে সে সব কিছুই করতে পারে, এমনকি সেনাবাহিনীতেও থাকতে পারে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো মানিকগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। সিলেট ও মৌলভীবাজারের মধ্যরাতে মাত্র 5 মিনিটের ব্যবধানে 2বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রথমে ভূমিকম্পটি বুধবার রাত 2টা 50 মিনিট 31 সেকেন্ডে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল 3.5। এর পরপরই রাত 2টা 55 মিনিটে 14 সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। পরেরটির মাত্রা ছিল 3.3। প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে ও দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়। তবে ভূকম্পনের মাত্রা মৃদু হওয়ায় ক্ষয়ক্ষতি কিংবা কম্পনের পর কোনো আতঙ্ক ছড়ায়নি। দেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। ভোরবেলা কুয়াশায় ঢাকা থাকছে চারদিকে। মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে 8.9 ডিগ্রি সেলসিয়াস, চলছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় মৌসুমীর সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসে আর্দ্রতা ছিল 99%। রাত থেকে কুয়াশায় ঢেকে আসছে পথঘাট। সড়ক, মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহনগুলো। হিমেল হাওয়ায় নাস্তানাবুদ হয়ে পড়েছেন মানুষ। শীত নিবারণের জন্য আগুন পোহাতে দেখা গেছে অনেককে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠাকুরগাঁয়ের তাপমাত্রা নেমে এসেছে 10.4 ডিগ্রি সেলসিয়াসে। এই বাতাস খুব কুয়াশাটা দেখা যায়, বাতাস এবং কুয়াশা খুব ঠান্ডার জন্য আসা যায় না, যাত্রী নাই। ভেনেজুয়েলার উপকূল থেকে একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ পাশ করেছে রেকর্ড পরিমাণ ব্যয়ের 2026 সালের প্রতিরক্ষা নীতি বিল NDAA। প্রায় $900 বিলিয়ন এ বিলের পক্ষে ভোট পড়ে 312, বিপক্ষে 112টি। এবারের প্রতিরক্ষা বাজেটে যুক্ত হয়েছে সামরিক সদস্যের 3.8% বেতন বৃদ্ধি, আধুনিকায়ন সংক্রান্ত বড় বিনিয়োগ এবং ইউক্রেনের জন্য আগামী 2 বছর $800 বিলিয়ন নিরাপত্তা সহায়তা। এছাড়া 2030 সালের মধ্যে চীনসহ প্রতিদ্বন্দ্বী দেশের তৈরি ডিসপ্লে টেকনোলজির ওপর নির্ভরতা কমানোর নির্দেশনা দিয়েছে কংগ্রেস। একই সঙ্গে সামরিক অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে বিতর্কিত ভিডিও কংগ্রেসে জমা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।
দিনে দিনে উত্তেজনা পারদ উঁচুতে উঠছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক রূপ নিচ্ছে চরম বৈরিতায়। সম্প্রতি ভেনেজুয়েলার আকাশে যুক্তরাষ্ট্রের জেট বিমান প্রবেশ করেছে, আর সমুদ্র থেকে একটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এটিকে মাদক বিরোধী অভিযান বললেও কারাকাস বলছে নিছক জলদস্যুতা। এদিকে নতুন কিছু ঘটার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন নৌযানগুলোর উপর একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ভেনেজুয়েলার উপকূল থেকে বিশাল একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বাহিনী। বুধবার বিকেলে ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয় কোস্টগার্ড। এ নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যাঙ্কার জব্দের পাশাপাশি অন্য কিছু ঘটতে চলেছে বলেও ইঙ্গিত দেন তিনি। ঘটনার আড়ালে অন্য ঘটনা ঘটছে। ধীরে ধীরে সবকিছু জানা যাবে। জাহাজে থাকা তেল যুক্তরাষ্ট্রের কাছে থাকবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে এটি মাদক বিরোধী একটি অভিযান, তবে ভেনেজুয়েলার সরকার এটিকে জলদস্যুতা হিসেবে বর্ণনা করেছে। এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুইটি F-18 জঙ্গি বিমান ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করে প্রায় 40 মিনিট ঘূর্ণায়মান অবস্থায় ছিল। মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে বিমানগুলো ভেনেজুয়েলার দ্বিতীয় বৃহত্তম শহর মারাকাইবো থেকে প্রায় 100 মাইল দূরত্বে উড়েছিল। এসব ঘটনা আন্তর্জাতিক উত্তেজনা আরও বাড়িয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।